প্রিয় দর্শক, খবরটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এনএসএ চিফ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার চিফ অজিত দোভালের কলকাতা সফর নিয়ে একাধিক মিডিয়া একাধিক রিপোর্ট প্রকাশ করেছে। হঠাৎ করে কেন বাংলাদেশ সীমান্তে একটি গুরুত্বপূর্ণ মিটিং করলেন অজিত দোভাল? কিসের জন্যই হঠাৎ করে অজিত দোভাল নিজে পার্টিকুলারলি সীমান্তবর্তী এরিয়াটা সরেজমিনে তদারকি করলেন? এ বিষয়ে একাধিক রিপোর্ট কালকে থেকে কিন্তু লাগাতার আমাদের সামনে আসছে। আমি সহজ করে আপনাদেরকে 10 মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করছি হঠাৎ করে ভারতবর্ষ কেন এই পার্টিকুলারলি সীমান্তবর্তী অঞ্চল, স্পেশালি বাংলার সীমান্তবর্তী অঞ্চলকে অত্যন্ত গুরুত্ব সহকারে একটা ট্রানজিট করিডর হিসাবে ভাবতে শুরু করলো। দেখুন, এই ভিডিওটার দুটো পর্ব আছে। একটা পর্বে আমি এক্সটার্নাল ইস্যুগুলো যেগুলো ভারতকে ভাবাচ্ছে সেগুলো নিয়ে বলবো, এবং দ্বিতীয় পর্বে ইন্টারনাল ইস্যু যেগুলো এই মুহূর্তে ভারতের গোয়েন্দা সংস্থার কাছে সব থেকে বেশি মাথা ব্যথার কারণ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের দুটো স্টেটমেন্ট আমি মনে করিয়ে দিতে চাই। কালকে ভারতের যে সেনা প্রধান একটি বিস্ফোরক কথাবার্তা বলেন। তিনি বলেন, যদি কেউ 7 সিস্টার্সকে উত্তপ্ত করার চেষ্টা করে কিংবা অশান্ত করার চেষ্টা করে তাহলে ভারতবর্ষ কিন্তু এর কড়া ভাষায় জবাব দেবে। অর্থাৎ ভারতের সেনা প্রধান পরিষ্কারভাবে বুঝিয়ে দেন ভারতবর্ষ যেন তেন প্রকারে এই পার্টিকুলারলি সীমান্তবর্তী অঞ্চলে কড়া একটা অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত। এবং যখন সেনাপ্রধান এই ধরনের কথা ওপেনলি প্রকাশ্যে বলেন এবং কিছুটা পাকিস্তান বিরোধিতা করে বাংলাদেশকে টেনে এই ধরনের কথা বলেন, তখন বোঝাই যায় ভারতীয় যে আর্মি তারা অত্যন্ত সিরিয়াসভাবে এই সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিক কিছু ঘটনাকে মেজার করছেন। দ্বিতীয়ত, আমি আরো একটা স্টেটমেন্ট আপনাদের মনে করিয়ে দিতে চাই, যেটা ভারতবর্ষের বিদেশ দপ্তর বা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আমাদের সামনে এসছে। স্পেশালি কোট করে জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশের যে বর্তমান সন্ত্রাসবাদের ইস্যু, তা যেন কোনোভাবেই বাংলাদেশ সরকার সাধারণ কোনো ইস্যু না ভাবে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন আগামী 6 মাসে বাংলাদেশের অবস্থা, অন্তত বাংলাদেশ, আইএসআই এবং পাকিস্তানের যে যোগ আন্তর্জাতিক স্তরে বারংবার এক্সপোজড হয়েছে, সেই ইস্যুতে কিন্তু জয়শঙ্করের মতো তাবড় বিদেশমন্ত্রী এই প্রথমবারের জন্য মুখ খুললেন। এবং প্রথমবারের মুখ খুলে তিনি বুঝিয়ে দিলেন বাংলাদেশের বর্তমান যে ঘটনা তা নিয়ে ভারত কিন্তু অত্যন্ত সিরিয়াসলি ভাবছে। এরপরেই ভারতবর্ষের বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জানান বা বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এই আমন্ত্রণ পত্র কার্যত রিজেক্ট করে দেয় ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। আর ইন দ্য মিন টাইম, এই 2-3 দিনের এই মাঝেই অজিত দোভালের কলকাতা সফর, এবং তিনি কেন এসছেন তা নিয়ে একাধিক ন্যাশনাল মিডিয়া কার্যত চর্চা করছে, বিভিন্ন রিপোর্ট প্রকাশ করছে, এবং আমি বিভিন্ন জায়গা খুঁজে আপনাদের জন্য কিছু 5 থেকে 6টা পয়েন্ট এখানে বলার মতো খুঁজে পেয়েছি যা আমি আপনাদেরকে বলতে চাইছি। দেখুন, প্রথমেই হলো এক্সটার্নাল ইস্যুগুলো আপনাকে বুঝতে হবে। হঠাৎ করে অজিত দোভাল কেন বাংলাদেশ সীমান্তে এলেন? আগামী 2 দিনের মধ্যে 28টি কেন্দ্রীয় সংস্থা একসঙ্গে একটি মিটিং করবেন। এই 28টি কেন্দ্রীয় সংস্থার মধ্যে কিছু সংস্থা কেন্দ্রের সংস্থা এবং কিছু রাজ্যের গোয়েন্দা সংস্থা, তারা একসঙ্গে মিলে একটি মাল্টি এজেন্সি সেন্টার ফর্ম করেছেন। আর এই মাল্টি এজেন্সি সেন্টারের হাই ভোল্টেজ মিটিং কিন্তু হবে এই বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বাংলাতে। এই মাল্টি এজেন্সি সেন্টার হঠাৎ করে কেন কলকাতায় মিটিং করছেন? কারণ সাম্প্রতিক সময় একাধিক গোয়েন্দা রিপোর্টে বোঝা যাচ্ছে এই বাংলাকে একাধিক বাংলাদেশের জঙ্গিরা বিভিন্ন ক্ষেত্রে ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করছে। এক্ষেত্রে দুটো সংগঠনের কথা উঠে এসছে। 1 নম্বর সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নেতাকে কিন্তু মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েই জেল থেকে ছেড়ে দেন। যিনি বাংলাদেশের আগের আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে জেলে ছিলেন, তাকেই জেল থেকে কিন্তু মুক্তি দিয়ে দেন এই মোহাম্মদ ইউনূস। আর এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নেতা জেল থেকে বেরিয়েই বাংলাকে অখণ্ড করে মোদিকে উড়িয়ে দেওয়ার মতো একটা হুঁশিয়ারি কিন্তু তিনি ভিডিও বার্তায় দিয়েছেন। এবং উল্লেখযোগ্য বিষয় হলো, পাকিস্তান যেভাবে তার নিজেদের দেশের এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত নেতাদের নিয়ে ভূমিকা পালন করে, বাংলাদেশ সরকারও কিন্তু একই রকম স্ট্যান্ড পয়েন্ট তারা গ্রহণ করেছে। অর্থাৎ পাকিস্তান যেমন অস্বীকার করে, বাংলাদেশ সরকার সরকারিভাবে অস্বীকার না করলেও এই পার্টিকুলার নেতার বিরুদ্ধে কোনো কথা কিন্তু আজ অবধি বলেনি। অর্থাৎ বাংলাদেশের এই মৌলবাদী সরকার বুঝিয়ে দিয়েছে এই ধরনের আনসারুল্লাহ বাংলা টিম এবং তাদের এই নেতার কার্যকলাপে তারা প্রশ্রয় দিচ্ছে এবং তারা সরাসরি ভারতকে অশান্ত করার যে খেলা বা ষড়যন্ত্র চালাচ্ছে তাতে প্রত্যক্ষ মদতও কিন্তু দিতে পারে।
এই আনসারুল্লাহ বাংলা টিম এবং পরবর্তীকালে যে সংগঠনের নাম উঠে এসছে সেই সংগঠনের নাম হলো জামাতুল মুজাহিদিন। এই দুই সংগঠন একত্রে বাংলাকে ব্যবহার করে ভারতবর্ষের একাধিক জায়গায় তাদের নেটওয়ার্ক বিস্তার করার চেষ্টা করছে। একদম গোয়েন্দা রিপোর্ট, একাধিক ন্যাশনাল মিডিয়ায় এই খবর বেরিয়েছে। আর এরপরেই অজিত দোভালের এবং 28টি যে কেন্দ্রীয় এবং রাজ্যের গোয়েন্দা সংস্থার মাল্টি এজেন্সি টিম, তারা কিন্তু এই বাংলাকে কেন্দ্র করে তাদের নিজেদের গুটি সাজানোর চেষ্টা করছেন। কিছুদিন আগে আসামে একটু রেড হয়েছিল, আপনারা অনেকেই সে খবর জানেন। তখন আনসারুল্লাহ বাংলার কয়েকজন সদস্যকে কিন্তু হাতে নাতে আসাম পুলিশ কিন্তু ধরেছিল। তাদের কাছে কি পাওয়া গেছিল জানেন? তাদের কাছে পাওয়া গেছিল টাইমার বোমা, রাইফেল, বিভিন্ন তার, বিভিন্ন আরো জ্যাক, মানে তার জ্যাক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস এবং কার্তুজ। অর্থাৎ বুঝতেই পারছেন এই আনসারুল্লাহ বাংলার প্রধান যারা সদস্য তারা যখন আসামে ধরা পড়ে, তাদের কাছে যে সামগ্রী পাওয়া যায় তা নিঃসন্দেহে কেউ আবার শান্তির বার্তা ছড়াতে ভারতে এসছে বলে অন্তত মনে হচ্ছে না। অর্থাৎ এখান থেকেই কিন্তু প্রথম সন্দেহের সূত্রপাত। অর্থাৎ শুধুমাত্র আসাম নয়, আসাম লাগোয়া ত্রিপুরা, বাংলা এবং উত্তর পূর্বের একাধিক জায়গায় যেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীর সংখ্যা চরম জায়গায় গিয়ে পৌঁছেছে, সেই জায়গাগুলোকে টার্গেট পয়েন্ট করছে এই আনসারুল্লাহ বাংলার টিম। এবং এই জায়গাগুলো ঢোকার জন্য সব থেকে বেশি সুযোগ যে জায়গা থেকে পাওয়া যায়, অর্থাৎ এমন একটা অবস্থানগত অবস্থান এই বাংলার, সেই বাংলাকেই তারা ট্রানজিট পয়েন্ট করতে চায় বলে গোয়েন্দারা মনে করছেন। পাশাপাশি এই যে অনুপ্রবেশকারী এদেশে আসছেন, এ ধরনের রাইফেল, কার্তুজ, তার, বিভিন্ন সরঞ্জাম এদের থেকে পাওয়া যাচ্ছে। গোয়েন্দারা এখানে মূলত দুটো স্পেশাল প্রশ্ন তুলেছেন। স্পেশাল প্রশ্ন কেন বললাম? কারণ এই স্পেশাল এজেন্সি টিমের কাছে সব থেকে বড় প্রশ্ন, তাদেরকে লোকাল সাপোর্ট কারা দিচ্ছে। মানে আমি যদি কালকে বাংলাদেশে যাই, আমাকে তো কারোর একটা লোকাল সাপোর্টের প্রয়োজন আছে। আমি তো হঠাৎ করে গিয়ে যার তার বাড়িতে উঠে যেতে পারি না। আর আমি নিজের নামে লজ নিলে, আমি নিজের নামে যদি কোনো হোটেল বুকিং করি, তাহলে আমার অফিসিয়াল সরকারি ডকুমেন্ট দিতে হবে। আর এই ধরনের কার্যকলাপ যারা করে তারা কিন্তু নিজস্ব আইডেন্টিটি সকলের সামনে এক্সপোজ করে না। ফলে গোয়েন্দাদের কাছে প্রশ্ন প্রাথমিকভাবে দুটো, যে তাদেরকে এই আন্ডারগ্রাউন্ড এই যে সাপোর্ট, এটা কারা দিচ্ছে, এবং এই ধরনের সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন বিভিন্ন লজিস্টিক সাপোর্ট। গাড়ি ভাড়া আপনাকে করতে হবে, আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য দুজন মানুষকে দরকার যারা এই পুরো কাজটাকে তদারকি করতে পারবে, লিয়াজও করতে পারবে। অফিসিয়াল কোনো নাম্বারের ফোন নাম্বার তাদেরকে জোগাড় করতে হবে। ফলে একাধিক গ্রাউন্ড লেভেলের এই সাপোর্টটা কারা দিচ্ছে, এই সকলের আগে এই প্রশ্নটা কিন্তু এদের রিপোর্টে উঠে আসে। পাশাপাশি স্থানীয় লোকেরা এই সংগঠনের বিস্তারে কি সত্যি কোনোভাবে সাহায্য করছে, এই দুটো প্রশ্ন মূলত খুঁজতে খুঁজতে তারা বাংলাতে এসে পৌঁছায়। পাশাপাশি আরো বিভিন্ন কারণ এই রিপোর্টে কিন্তু উঠে আসে। তারা অনেকে বলছেন আমাদের যে ভারতবর্ষের যে স্থানীয় লোকেরা, তারা জেনে হোক কিংবা না জেনে হোক, তারা পাক গুপ্তচর সংস্থা ISI এর সঙ্গে জড়িয়ে পড়ছেন না তো। মানে অনেক মানুষ শুধুমাত্র মানুষকে সাহায্য করার জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, একটা গাড়ি হঠাৎ করে বুকিং করে দিলেন, তারা কোনো কিছু ভেরিফিকেশন করছেন না। ফলে গোয়েন্দাদের চিন্তার বিষয় হলো জেনে বা অজান্তে একটা বৃহত্তর নেটওয়ার্ক কিন্তু এই সকল মানুষরা তৈরি করে নিচ্ছেন। কারণ এই সকল মানুষরা অত্যন্ত সহজে মানুষের সঙ্গে মিশে যান, কারণ এরা অন্য মানুষের থেকে প্রতিনিয়ত লোকাল সাপোর্ট নিয়ে ফায়দা তোলার চেষ্টা করেন। পাশাপাশি গোয়েন্দারা এক্ষেত্রে তিনটে মূলত পয়েন্ট তুলেছেন। আমি একদম সহজ ভাষায় আপনাদের বলছি। গোয়েন্দারা মনে করছেন এই বাংলাকে তারা ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করছে। এই ট্রানজিট করিডর কি? ট্রানজিট করিডর হলো বাংলার ভৌগোলিক অবস্থান এতটাই স্ট্রং একটা জায়গায় যে বাংলা থেকে আপনি বাংলাদেশ কানেক্ট করতে পারবেন, বাংলা থেকে আপনি ঝাড়খণ্ড কানেক্ট করতে পারবেন, বাংলা থেকে আপনি ছত্তিশগড় কানেক্ট করতে পারবেন। বাংলার যে প্রথমে যে ট্রাভেলিং যে পাথওয়ে, সেখানে দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় দেশে ছড়িয়ে পড়তে পারবেন খুব সহজেই। আপনি যদি নর্থ ইস্টে যেতেন তাহলে আপনি খুব সহজে দক্ষিণে আসতে পারতেন না, কিন্তু বাংলা এমন একটা জায়গায় অবস্থান করে যেখান থেকে গোটা ভারতবর্ষে অবাধ বিচরণ করা যায়। অন্তত ভৌগোলিক কারণে এটা কিন্তু বাংলাকেই তারা টার্গেট পয়েন্ট করছে। পাশাপাশি আরো অনেক পলিটিক্যাল কারণ আছে, আমি যেগুলো এই ভিডিওতে বলতে চাই না, কারণ এটা একদম গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আমি এই ভিডিও বানিয়েছি। পাশাপাশি এই রিপোর্টে কিছু উল্লেখযোগ্য স্থানের কথা আমরা জানতে পেরেছি। সেখানে দেখা যাচ্ছে বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনায় একাধিক অনথিভুক্ত মাদ্রাসা গড়ে উঠেছে। এই অনথিভুক্ত মাদ্রাসা কি? যেই মাদ্রাসাগুলোর কোনো সরকারি নোটিফিকেশন নেই, সরকারি কোনো নথিভুক্তকরণের কোনো জায়গা নেই, অর্থাৎ বাড়িতে বাড়িতে এই ধরনের
অনথিভুক্ত মাদ্রাসা গড়ে তোলা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে এই পার্টিকুলার জায়গায় একাধিক নতুন সামাজিক সংগঠন রেজিস্টার করা হয়েছে, যাদের কি কাজ, যারা কি করে এবং যাদের মোটোটা কি সোসাইটির প্রতি, সেই ধরনের প্রপার ইনফরমেশন কিন্তু এই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়নি। ফলে প্রাথমিকভাবে এই রিপোর্টে যেটা জানা যাচ্ছে, গোয়েন্দাদের টার্গেটে এই ধরনের অনথিভুক্ত একাধিক মাদ্রাসা এবং একাধিক সোশ্যাল যে অর্গানাইজেশন যাদের আসলে বেসটাই স্ট্রং নয়, সেই সকল মাদ্রাসাগুলোকে প্রাথমিকভাবে কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দারা মনে করছেন এই সকল মাদ্রাসাগুলোকে নতুন করে শুরু করে আনসারুল্লাহ বাংলার যে প্রধান যে টিম, তার স্লিপার সেলগুলো এই বাংলা থেকে অ্যাক্টিভ করতে চাইছেন তারা। অর্থাৎ যে সেলগুলো ঘুমিয়ে আছে, অর্থাৎ আমাদের আশেপাশে এমন মানুষ আছে আপনারা হয়তো বুঝবেনই না তারা কাদের হয়ে কাজ করছেন, অথচ আপনাদের সঙ্গে খুব সহজে মিশে যাবেন, আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করবেন এবং প্রয়োজনে সুযোগ বুঝে আপনাদের পিছনে ছুরি মেরে আপনাদের থেকে কিছু না কিছু ফায়দা লুটে তারা দেশকে ক্ষতি করে, দেশের ক্ষতি করে কিন্তু অন্য দেশে চলে যাবেন। ফলে এই রিপোর্ট যখন সামনে এসছে, ফলে নিশ্চিতভাবেই অজিত দোভাল যে কলকাতায় আসবেন তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। কিছু বছর আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি কথা বলেছিলেন, আমি একদম কোট অ্যান্ড কোট আপনাদের কথাটা বলতে চাই। তিনি বলেছিলেন, আনসারুল্লাহ বাংলা টিম কোনো সংগঠন নয়, তাদের কাছে রয়েছে অনেক আধুনিক প্রযুক্তির ডিভাইস। অর্থাৎ বুঝতেই পারছেন আধুনিকতার নিয়ম অনুসারে আনসারুল্লাহ বাংলা যেভাবে নিজেদেরকে বদলেছেন, সেটাই কিন্তু ভারতের এই মাল্টি যে টিম, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে টিম, তাদের কাছে কিন্তু মূল একটা চিন্তার বিষয়। পাশাপাশি 2022 সাল থেকে তারা বাংলাকে কেন্দ্র করে একাধিক এই ধরনের কার্যকলাপ শুরু করেছে বলে ভারতের গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই হলো এক্সটার্নাল ইস্যু। এবার ছোট করে ইন্টারনাল ইস্যু আমি আপনাদের একটু বলে দিতে চাই। আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের বর্তমান নীতি হলো মাওবাদী দূর করতে হবে এই দেশ থেকে। তার জন্য তারা এই সময় লাগাতারভাবে ছত্তিশগড়ে বিভিন্ন মাওবাদী ধ্বংস করার একটা অপারেশন চালাচ্ছেন। ছত্তিশগড়ে এই মুহূর্তে 31 জন মাওবাদীকে কিন্তু শেষ করে ভারত সরকারের যে স্পেশাল ফোর্স, তারা সেই ফোর্সের মাধ্যমে কিছু জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পলিট ব্যুরো সদস্য এবং মাওবাদী নেতা হাঙ্গা কর্মা। এই হাঙ্গা কর্মা যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বা তাকে যখন শেষ করা হয়, তার কাছে একটা নথি পাওয়া যায়। সেখান থেকে জানা যায় এই হাঙ্গা কর্মা 2012 থেকে 2015 সালে কলকাতায় লুকিয়েছিলেন। অর্থাৎ এই রকম হাই প্রোফাইল মাওবাদী নেতাকে কলকাতায় শেল্টার দেওয়া হয়েছিল, তা গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা আছে। এবার হাঙ্গা কর্মাকে শেল্টার দিলেন কারা? কোন কোন মাওবাদীরা এখন কলকাতাকে সফট একটা জায়গা হিসাবে নিজেদের শেল্টার পয়েন্ট হিসাবে বেছে নিচ্ছেন? কারণ ছত্তিশগড়ে যেভাবে মাওবাদী নিধন কর্মযজ্ঞ কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, মনে করা হচ্ছে এই রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মাওবাদী নেতা, মাওবাদী সদস্য এবং পলিট ব্যুরো সদস্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গা ঢাকা দিয়ে আছে। আমি আবার বলছি, এটা কলকাতার রিপোর্ট, বলা হয়েছে কলকাতায় লুকিয়েছিলেন এই মাওবাদী নেতা। দেখুন, এই রিপোর্ট যখন এসছে, রিপোর্টে কলকাতা লেখা আছে। কলকাতা তো বাংলারও একটা অংশ, ফলে কলকাতায় যদি নাও থাকে, ধরে নেওয়া যায় বাংলার বিভিন্ন প্রান্তে এরা ছড়িয়ে ছিটিয়ে শেল্টার নিয়েছেন। এবং গ্রাউন্ড লেভেলে এদেরকে কে শেল্টার দিয়েছে, সেটাই এখনো রাজ্য গোয়েন্দা এবং কেন্দ্র গোয়েন্দাদের সব থেকে বড় প্রশ্ন। বুঝতেই পারছেন, এই বাংলাকে কেন্দ্র করে এই ভারতকে অশান্ত করার যে পরিকল্পনা করছে কিছু আতঙ্কবাদী দুষ্কৃতীরা, এবং পিছন থেকে পাকিস্তানের ISI এবং পাকিস্তানের একাধিক সংগঠন যেভাবে এটাকে সমর্থন করছে, এবং বকলমে মোহাম্মদ ইউনুস দূরে দাঁড়িয়ে এই পুরো বিষয়টার মজা নিচ্ছেন, তার জন্যই অজিত দোভালের এই রকম কলকাতা সফর, বাংলাদেশ সীমান্তের কাছে এই ধরনের হাই ভোল্টেজ মিটিং। এই মিটিংয়ের ফলে কি হবে আমি পরবর্তীকালে হয়তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য বানাবো, কিন্তু এটা বাস্তব। এই মিটিংয়ের যে রিপোর্ট আমাদের সামনে এসছে, বিশ্বাস করুন ভয় লাগছে, ভীত আতঙ্কগ্রস্ত হচ্ছে, এবং মনে হচ্ছে আমাদের এই সোনার বাংলাকে কেন্দ্র করে যেরকম ভারতকে অশান্ত করার ছক কেউ বা কারা করছে, তাদেরকে একদম সমূলে উৎপাটন করার সময় হয়তো এসে গেছে। ভারতের সেনাপ্রধান যা বলেছেন, ভারতবর্ষ অত্যন্ত আগ্রাসী একটা মনোভাব দেখাবে। জয়শঙ্কর বলেছেন কোনোভাবেই এটা স্বাভাবিক ঘটনা নয়। আমার মনে হয় এত কিছুর পরে ভারত সরকারের স্ট্যান্ড পয়েন্ট আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে গেছে যে সে নো টু টেরোরিজম। যদি জাতিসংঘে পাকিস্তানকে কার্যত উলঙ্গ করে দিতে পারে এই ভারত সরকার, আমার দৃঢ় বিশ্বাস যারা ভারতের মধ্যে ঢুকে ভারতকে লুকিয়ে ভারতকে দ্বিখণ্ডিত করার জন্য মস্ত বড় ষড়যন্ত্র চালাচ্ছে, তাদেরকেও ভারতের শক্তিশালী গোয়েন্দা বিভাগ একইভাবে এই ভারত থেকে শুধু নয়, বিশ্ব থেকে সমূলে উৎপাটন করতে পারবে। আর পারবে বলেই, আর অতীতেও পেরেছে বলেই আমরা কিন্তু ভারতবর্ষে শুধু নয়, বিশ্বের
অন্যতম সেরা গণতান্ত্রিক একটা দেশ।